তখন ইউরোপের কূটনীতিকরা এটা ব্যাখ্যা করে বোঝাইতে হয়েছে এবং তারা ক্লেম করছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ভাই এই ধরনের লোক পাঠায় না, আমরা লজ্জা পাই, তারা কথা বলতে পারে না, অথচ তাদেরকে আপনি কূটনীতিক হিসেবে পাঠিয়ে দিচ্ছেন। তার মানে আমেরিকার কূটনীতি যখন ক্ষয়ের দিকে চলে যাচ্ছে, ইরানের কূটনীতি তখন কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে, স্টার হয়ে যাচ্ছে, সারা পৃথিবী দখল করে ফেলতেছে। ব্রিটিশ সাম্রাজ্য আপনারা জানেন প্রায় 200 বছর সারা পৃথিবী শাসন করলো, সুয়েজ খালের ইস্যুতে তাদের পতন হয়ে গেলো। আমার ধারণা আমেরিকা এই ইরান ইস্যুতে এবং হরমুজ প্রণালী ইস্যুতে আমেরিকার সাম্রাজ্যের 4 জুলাই পতন হয়ে গেল। একটা মানুষ এর সফলতা যে কয়েকটা ভাবে কিন্তু ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজার ব্যাপারটা, এটা যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি যে কত সম্মানিত হচ্ছেন তিনি। আর আরেকটা বিষয় হচ্ছে পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবী জুড়ে এত আলোচনা, এত আতঙ্ক আলোচনা আমরা কখনো দেখি না কারো জানাজাকে উপলক্ষ করে, সেটাও আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে। আবার শহীদ পরিবার জানাজা হচ্ছে সে সময় আবার অ্যালার্ট সেনাবাহিনী যে কোনো রকম কোনো উল্টাপাল্টা বা হামলা হলে আমরা কাউকে ছাড়বো না। তো এই ব্যাপারটা আসলে কীভাবে দেখেন? আর আরেকটা প্রশ্ন আমার, এটা আসলে রাজনৈতিক আলোচনার বাইরে হতে পারে, যে এই যে আলোচনা সমালোচনা হচ্ছে এটা কি আমেরিকাতেও হচ্ছে কিনা আসলে, নাকি অন্যান্য দেশে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হচ্ছে আজকে 4ই জুলাই, একদিকে আপনার আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের উদযাপনের জন্য তারা অনেক প্রিপারেশন নিয়েছিল, কিন্তু প্রচণ্ড গরমের কারণে ইভেন আমি কিছুক্ষণ আগে তাদের টেম্পারেচার দেখলাম যে তাদের পিচ রাস্তায় হাঁটতে গেলে আপনার পায়ের যে জুতা এটা গলে যাচ্ছে। অনেক জায়গার তারা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম ক্যান্সেল করছে গরমের কারণে। ঠিক তার বিপরীত দিকে যদি আবার আপনি ইরানের দিকে তাকান, আমেরিকার যে একেবারে চরম শত্রু হিসেবে যারা পরিচিত, সেখানে কোটি কোটি মানুষ 5 কোটি রুটি তৈরি করতেছে। আপনি জানেন যে 2 থেকে 2.5 কোটি মানুষের ব্যাকআপের জন্য 5 কোটি রুটি সরকারিভাবে তৈরি করতেছে। রুটি নাস্তা, খাওয়ার নাস্তা। দেখেন একদিকে পুরো উৎসব মুখর আপনার ইরান, আর আরেকদিকে তাদের স্বাধীনতা দিবস বর্ণাঢ্য একটা স্বাধীনতা দিবস পালন করবে, কিন্তু সেখানে উৎসব নাই। আমেরিকার প্রতিটা নিউজে আপনার ইরানের লাইভ যাচ্ছে, CNN, ফক্স নিউজ, যত নিউজ আছে, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সব আমি দেখছি, একটু আগেও দেখলাম। ইভেন ইসরায়েলের টাইম অফ ইসরায়েল, তারপর হচ্ছে জেরুজালেম টাইমস, তারপর হচ্ছে আপনার এই হারেজ, এগুলোতে আমি একটু আগে ঘুরে আসলাম। সব জায়গায় ব্রেকিং নিউজ লাইভ, শুধু এই আয়াতুল্লাহ খামেনির যে এই জানাজা নিয়ে। তাহলে আপনারা বলতে পারেন দুইজনের বয়স কিন্তু 80 বছরের বেশি। আলী খামেনির বয়স 80 বছর প্লাস, ডোনাল্ড ট্রাম্পের বয়স 80 বছর প্লাস। একজন কি করছে, সাম্রাজ্যকে ক্ষয় করে দিয়ে গেল, আর আরেকজন সাম্রাজ্যকে পরাশক্তি বানাই দিয়ে গেল। একজন প্রচুর ধনী লোক পরিবারের ট্রাম্প, আরেকজন অত্যন্ত দরিদ্র পরিবারের, যে একজোড়া ফিতাওয়ালা জুতা কেনার জন্য লম্বা সময় তার মনের আগ্রহ ছিল, কিন্তু টাকার অভাবে কিনতে পারে নাই এই আলী খামেনি। তার মানে আমি যেটা এই ইয়ে থেকে শিখছি, সম্পদ, তারপর শক্তি, তারপর হচ্ছে আপনার প্রভাব, এগুলো পৃথিবীতে কোনো কিছু জয় করতে পারে না। দরিদ্র ফ্যামিলির ছেলে আয়াতুল্লাহ আলী খামেনি, সে ধনাঢ্য ফ্যামিলির যে ডোনাল্ড ট্রাম্প, তাকে প্রমাণ করাই দিল যে জ্ঞানের মাধ্যমে শক্তি বা সম্পদ কোনো কিছু বিষয় না। তোমার শক্তি সম্পদ আছে, তুমি আমাকে কিছু করতে পারো নাই, আমার জ্ঞান আছে, আমি তোমাকে সব কিছু করাই দেখাই দিলাম। তোমার বয়স 80 বছর প্লাস, আমার বয়স 80 বছর প্লাস, তুমি আমাকে মেরে ফেলছো জোর করে, বাট তুমি আমাকে মেরে আরও আমাকে পৃথিবীতে ফ্লোরিশ করছো, আরও অনেক বেশি পৃথিবীতে তুমি আমাকে প্রভাবশালী করে ফেলছো। আপনি একবার একটু কল্পনা করেন যে এই আমেরিকার এখন সব কিছু পতনের দিকে যাচ্ছে। আমেরিকার সাম্রাজ্য, আমার মনে হয় যে 4ই জুলাই আমেরিকার সাম্রাজ্য পতনের আনুষ্ঠানিক একটা ডেট লেখা থাকবে, কারণ একই দিনে স্বাধীনতা দিবস এবং জানাজা আমরা দুটা চিত্র দেখলাম। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমেরিকার সাম্রাজ্য আপনার ইরানের সাম্রাজ্য যখন বিস্তৃতি হচ্ছে, আপনারা জানেন ইরানের এই আপনার প্রক্সি বাহিনী সারা মধ্যপ্রাচ্যে যখন ছড়ায় যাচ্ছে, ঠিক আমেরিকার প্রক্সি বাহিনীগুলো আবার মধ্যপ্রাচ্য থেকে গোটায় আপনার ইসরায়েলের দিকে চলে যাচ্ছে। তার মানে একজন সাম্রাজ্য গোটায় ফেলতেছে, আরেকজন সাম্রাজ্য বিস্তৃতি করতেছে। তার মানে যে বার্তাটা আমাদের কাছে আসছে বা আমরা যেটা বুঝি, আমরা আগে শুনতাম যে অর্থের শক্তি বেশি না জ্ঞানের শক্তি বেশি, মানুষ খালি বলতো যে অর্থের শক্তি বেশি, এটা আমার অর্থই শক্তি, কিন্তু মুরব্বীরা কিন্তু একটা বড় কথা প্রচলন ছিল জ্ঞানী শক্তি। আজকে কিন্তু আমরা সেটা প্রমাণিত হয়েছে যে জ্ঞানী শক্তি আসলে। এখন আমরা আসি মূল আলোচনায়, যে আপনি বললেন যে কি হতে যাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে আমেরিকা, কিছুক্ষণ আগে একটা নিউজ আমি পড়লাম, পার্স নিউজ করেছে, তারপর হচ্ছে তাসনিম নিউজ এটা নিউজ করেছে,
বাংলাদেশের অনেক নিউজ পেপার নিউজ করেছে, সারা পৃথিবীর অনেক পত্রিকা এখন নিউজ করেছে, পশ্চিমা মিডিয়া এখনও পাই না, হয়তো 2-1 ঘন্টার মধ্যে পেয়ে যাব। তারা নিউজ করেছে এই জানাজাতে অংশগ্রহণ না করার জন্য যেসব 117টা দেশকে ইরান চিঠি দিয়েছিল, আমেরিকা আবার ওই 117টা দেশকে পাল্টা বার্তা পাঠাইছে, কূটনীতিক বার্তা, যে তোমরা কেউ যদি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না, এটাকে আমরা অ্যাটেন্ড করতে নিরুৎসাহিত করতেছি। এবং মধ্যপ্রাচ্যের 5টা দেশকে মার্ক রুবিও মানে পররাষ্ট্রমন্ত্রী রুবিও সে সরাসরি ফোন দিয়ে তাদের রিকোয়েস্ট করছে তারা যাতে এই জানাজায় অ্যাটেন্ড না করে। আফ্রিকার দেশগুলোকে থ্রেট করছে, যার কারণে 13টা দেশ কিন্তু এই জানাজায় অ্যাটেন্ড করে নাই। এবং যে 13টা দেশ অ্যাটেন্ড করে নাই, ওরা আবার ইরানকে কূটনীতিক বার্তা দিছে যে আমরা এই আমেরিকার চাপে টাপে পৈরাবাদ বিভিন্ন একটা ফর্মেটে বার্তা দিয়ে দিছে যে আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমরা আসতে পারি নাই। তার মানে ইরানের প্রভাবটা আপনি কোন জায়গায় চলে গেছে আপনি খেয়াল করেন, যে 117টা দেশকে দাওয়াত দিচ্ছে, 103টা দেশ অ্যাটেন্ড করছে, 13টা দেশ অ্যাটেন্ড করে নাই। তারা কিন্তু আবার ব্যাখ্যা দিচ্ছে যে কেন অ্যাটেন্ড করতে পারে নাই। তারা একটা মার্সি পিটিশন দিছে ইরানের কাছে যে আমাদেরকে ক্ষমা করে দেন, বা আমরা একটা আমাদের কারণে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। ঠিক বিপরীত দিকে আমেরিকা ইরান যেই দেশগুলোতে আক্রমণ করছে, আপনি কল্পনা করেন, সৌদি আরবে আক্রমণ করছে, কুয়েতে আক্রমণ করছে, কাতারে আক্রমণ করছে, বাহরাইনে আক্রমণ করছে, যেসব দেশে আক্রমণ করছে, তারাও কিন্তু এখন ইরানে গিয়া সে জানাজায় অ্যাটেন্ড করছে। তারা আমেরিকাকে বুঝাই দিল যে তুমি আমেরিকা যত কথা মুখে বলো, আমরা মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে ইরানের সাথে আমাদের সম্পর্ক ছাড়া, বন্ধুত্ব ছাড়া আসলে বিকল্প কিছু নাই। ইরান এখানে একটা বড় পলিসি খাটাইছে। দেখেন ইরানের ডিপ্লোমেসি এখন কোন পর্যায়ে চলে গেছে। ইরান পলিসি খাটাইছে যে আমি তোমাকে জানাজার দাওয়াত দিচ্ছি, জানাজার দাওয়াত পাওয়ার পর তোমার এখানে আসাটা ফরজ, ঠিক আছে? মানে জানাজার তো একটা ফরজ আছে, আপনি জানেন যে মুসলিম বিশ্ব হিসেবে তোমার এখানে আসতে হবে। এবং ওই যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাও চিন্তা করছে যে আমার তেল পরিবহনের জন্য ইরানের ঘুটবুকে থাকাটাও জরুরি, আর জানাজায় অ্যাটেন্ড করা আমার ধর্মীয় একটা দায়িত্বের মধ্যেও পড়ে, যার কারণে আমেরিকা নিষেধ করার পরেও তারা আসতে বাধ্য হয়েছে। তার মানে এখানে আমেরিকার কী হয়েছে জানেন? বড় ধরনের কূটনৈতিক পরাজয় হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ইরান এত বড় জানাজার আয়োজনকে কোনো কী বার্তা দিচ্ছে, আপনি যেটা বললেন, আমার হিসেবে মোটা দাগে 8টা বার্তা, এখানে 8টা বার্তা ক্লিয়ার করতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত যে 8টা বার্তা এখানে ক্লিয়ার। প্রথম বার্তাটা হচ্ছে, আপনি জানেন ইরানে একটা ভয়ঙ্কর আপনার এই গণঅভ্যুত্থান হয়েছিল এই যুদ্ধের ঠিক আগে। চূড়ান্ত আক্রমণ যে হলো 28শে ফেব্রুয়ারি, সে চূড়ান্ত আক্রমণের আগে ইরানে গণঅভ্যুত্থানকে ঠেকানোর জন্য প্রায় 7,000 মানুষ নিহত হয়েছে, বাট সরকার যেটাকে বলছে যে 3,167 জন নিহত হয়েছে। এরকম একটা গণঅভ্যুত্থান আপনি কল্পনা করেন বাংলাদেশের সাথে এটাকে। বাংলাদেশে মাত্র 1500 থেকে 2000 মানুষ গণঅভ্যুত্থানে নিহত হয়েছে বলে আমরা যে তথ্য পাই জাতিসংঘের তথ্য অনুসারে, তাতে কিন্তু পুরো বাংলাদেশ এলোমেলো হয়ে গেছে, সরকার পতন হয়ে গেছে। এবং এটা কত কোটি মানুষের, 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে মাত্র কতজন? 1500 মানুষের মৃত্যু। আর সেখানে 7 কোটি মানুষের মধ্যে বা 7 থেকে 8 কোটি বা 9 কোটি মানুষের মধ্যে 7,000 মানুষের মৃত্যু। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা গণঅভ্যুত্থান সরকার ফেস করতে হয়েছে। সেই গণঅভ্যুত্থানকে টার্গেট করেই কিন্তু ইসরায়েল আমেরিকা আক্রমণ করছিল। যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, সরকার শক্তিদের টার্গেট দিছে, আমরা আক্রমণ করলে মানুষ রাস্তায় নেমে যাবে, সরকারের পতন হয়ে যাবে, এই টার্গেট করেই তো আমেরিকা এবং ইসরায়েল নামছিল। বাট নামার পর দেখো চিত্র ভিন্ন হয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনিকে মারার পর পুরো ইরানি এটার ঐক্য হয়ে গেছে, বিপরীত চিত্র হয়ে গেল। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারপরে কিন্তু ওই যে গণঅভ্যুত্থানে যারা মদত দিছে তারা কিন্তু এখন ইরানে আছে। এই বড় জানাজা দেখার পর ওই যে অভ্যন্তরীণ মদতদাতা যারা, ওরা কিন্তু ভিতরে পুতায় গেছে যে ওরে বাবা রে, আমরা গুটি কয়েক মানুষ, পুরা জাতি কিন্তু ঐক্য, আমরা আর এই সরকারের বিরুদ্ধে দাঁড়াবো না। এই সাহসটা ইরানের যারা অভ্যন্তরীণ ছিল, যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারা কিন্তু আজকের জানাজার পর আমার ধারণা তার আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা হয়ে যাবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে 1 নম্বর যে একটা মানে হাইপোথিসিস। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে, আপনার আরব বিশ্বে ইরান একটা বিশাল বার্তা দিয়ে দিল আরবের সকলকে, তার জানাজায় অ্যাটেন্ড করে, এবং সে জানাজাতে তারা ইরানের ঐক্যবদ্ধ, যে ইরান যে কঠোর ঐক্যবদ্ধ, তারা প্র্যাকটিক্যালি দেখে যাচ্ছে যে শত শত মানুষ ট্রেনে, রেলে, বাসে, গাড়িতে কিভাবে ছুটতেছে জাতীয় নেতার প্রতি। এই জিনিসটা তারা চোখের সামনে প্র্যাকটিক্যালি দেখছে। একটা হচ্ছে আমরা দূর থেকে টিভিতে দেখতেছি, আরেকটা তারা প্র্যাকটিক্যালি এটা দেখতেছে। এই বার্তাটা সারা আরব বিশ্বে ছড়াই যাচ্ছে যে ইরান কিন্তু চরম ঐক্যবদ্ধ জাতি। এই একে বাদ দিয়া, একে অ্যাভয়েড করে আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। তৃতীয় যে বার্তাটা ইরান দিতে চাচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে ইরানকে কোণঠাসা করার জন্য একটা পলিসি ইউজ করে, একটা হচ্ছে শিয়া সুন্নি মতবাদ। এই শিয়া সুন্নি মতবাদ দিয়ে ইরানকে প্রায় সময় কোণঠাসা করা ফেলা হয়। এখন ইরান বার্তা দিয়ে দিল যে তোমরা যত শিয়া সুন্নি বিভেদ তৈরি করতে চাও,
দেখো আমার এই জানাজাকে কেন্দ্র করে পুরো আরব বিশেষ সারা বিশ্বের শিয়া সুন্নি আমরা একসাথে হয়ে গেছি, আমরা চরম ঐক্য, আমরা চরম ঐক্যবদ্ধ, তোমরা যত কিছু প্ল্যান করো তোমাদের প্ল্যান আসলে আমাদের কাছে কোনো কাজই লাগবে না। চতুর্থ যে বার্তাটা সে দিচ্ছে, সারা বিশ্বে থেকে তাকে প্রতিনিধি নিয়ে সে বুঝাই দিল যে ইরান নিরাপদ, ইরানে যুদ্ধ চলতেছে, সে যুদ্ধ চলা অবস্থায় ইরানে এত বড় জানাজা দিয়ে প্রমাণ করলো ইরান পরিপূর্ণ নিরাপদ, তোমরা আসো দেখো এটা আমরা প্রমাণ করে দিচ্ছি। পঞ্চম যে বার্তাটা সে দিচ্ছে যে ইরান, তোমরা বলতেছো গ্রেটার ইসরায়েল আর আমরা বলতেছি গ্রেটার ইরান, ইসরায়েল এখন সংকুচিত হয়ে যাচ্ছে আর ইরান এখন বিস্তৃত হচ্ছে। কিভাবে? তারা প্রমাণ দিয়ে দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকম একটা রেকর্ড হইলো যে এক দেশের নেতা আরেক দেশের জানাজায় গিয়ে অ্যাটেন্ড করছে। আপনি জানেন নাজাফ এবং কারবালা, ইরাকের কারবালা এবং নাজাফে আপনার আবার আরেকটা হবে, জানাজা হবে আলী খামেনির। তার মানে ইরান বুঝাই দিচ্ছে যে ইরানের নিয়ন্ত্রণ শুধু ইরানের উপর না, ইরানের নিয়ন্ত্রণ ইরাকের উপরও। তার মানে গ্রেটার ইরান এখন গ্রেটার ইসরায়েল ধারণা থেকে এখন গ্রেটার ইরানের ধারণা তোমাদের যাইতে হবে। তোমরা গ্রেটার ইসরায়েলের যে ধারণা সেটা ভুল ধারণা, বরং ইরানকে সারা পৃথিবীতে গ্রেটার করতেছি। এবং এই যে ইরাকে যে আপনার ইয়াটা হচ্ছে, এই যে জানাজাটা, আপনি বুঝেন যে যুদ্ধ চলতেছে কিন্তু এখনও কিন্তু যুদ্ধ মানে চলমান একটা যুদ্ধের মধ্যে তারা আছে। সে যুদ্ধের মধ্যে এক দেশের লোক আরেক দেশে গিয়ে জানাজা করবে এবং সেই জানাজা থেকে আপনার ইরানের একটা ঘটনা আপনার জানা আছে যে ইরানে যখন ইসলামী বিপ্লব হয় 1979 সালে, ঠিক তার পরের বছর ইরান যুদ্ধ হয়, 8 বছরের যুদ্ধ, এবং 1 মিলিয়ন বা 10 লাখ লোক মারা গেছে। এই যুদ্ধটা কেন হয়েছিল জানেন? সাদ্দাম হোসেন ধারণা করছিল যে যেহেতু শিয়াপন্থীরা ইরানকে আপনার করে ফেলছে, মানে বিপ্লব হয়ে গেছে, তাহলে যেহেতু ইরাক পাশাপাশি, তাহলে ইরাকও এখন শিয়াপন্থীরা পুরো ইরাক দখল করে ফেলবে, বিপ্লব করে ফেলবে। এই ভয় থেকে সাদ্দাম যুদ্ধ তৈরি করে। কারণ আপনি জানেন ইরাকে কিন্তু 60% শিয়া মুসলিম, যার কারণে ভয় পেয়ে সাদ্দাম যুদ্ধ শুরু করছিল। সেটা তাহলে আপনি বুঝেন সেই ইরাকে কিন্তু এখন আপনার তারা যাচ্ছে, জানাজা দিতে যাচ্ছে। সেখানে আরও 2টা কারণ আছে। একটা হচ্ছে যে আলী খামেনির বাবা ইরাকের অধিবাসী ছিল, পিতৃভূমি হিসেবে সে যাচ্ছে। আরেকটা বার্তা হচ্ছে যে ওইখানে আপনার শিয়া অধ্যুষিত মুসলিম বেশি এবং কারবালার ময়দান, সব কিছু মিলিয়ে এটা একটা বার্তা দিয়ে দিল আন্তর্জাতিক বিশ্বকে যে তোমরা গ্রেটার ইসরায়েল করতে চাচ্ছ, আমরা গ্রেটার ইরান করব। তার মানে এটা একটা বার্তা দিল। ষষ্ঠ যে বার্তাটা তারা দিচ্ছে সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, অর্থাৎ এই বিশ্বে এই ধরনের ইতিহাস আগে পরে কখনোই হয়নি। এত লোকের সমাগমে কোনো একটা জাতীয় নেতৃত্বকে সম্মানের জানানো, বা প্রায় 2 কোটি মানুষ, আমি বললাম যে 5 কোটি রুটি তৈরি করতেছে, এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এখানে দেখেন আপনি ইউরোপ, আমেরিকা, ইসরায়েল বা ইসরায়েল রিলেটেড কোনো দেশ দাওয়াতই পায় নাই। ইরান যে নতুন করে বার্তাটা দিচ্ছে যে তোমরা পশ্চিমা বিশ্ব যত সংস্কৃতি করো, কালচার করো, তোমাদের ছাড়া আমরা অনেক বড় বড় আয়োজন করতে পারি। আমরা ছোট দেশ বা আমরা যদি মিলমিশ থাকি, তোমাদের কোনো বেলই নাই, তোমাদের ছাড়াই আমরা বিশাল আয়োজন করতে পারি। এটা হচ্ছে চূড়ান্ত বার্তা দিয়ে দিলাম আমরা তোমাদেরকে। এবং এই যে সারা বিশ্ব থেকে মানুষ যাচ্ছে, আপনি দেখবেন সেখানে ছোট একটা কফিন আছে, 14 মাসের আপনার এই আয়তুল্লাহ খামেনির নাতনির কফিনটা। এই অতিথিদেরকে সে বুঝাই দিচ্ছে যে দেখো ওরা কত নির্মম, তোমরা প্র্যাকটিক্যালি চোখে দেখো, ছোট একটা বাচ্চা, সে বাচ্চাটাকে মেরে সে কফিন আমার সামনে আছে, ওরা কত নির্মম। আমার ছেলে মানে আয়তুল্লাহ খামেনির যে ছেলে, সে তার স্ত্রী মারা গেছে, তার ছোট সন্তান মারা গেছে, তার বাবা মারা গেছে, তাদের হিংসাত্মক আচরণের কারণে তার ছেলে এই জানাজায় অ্যাটেন্ড করে নাই। তোমরা দেখে যাও বিশ্ববাসী। এটা আমেরিকার কূটনৈতিক পতন। এখন আপনি বলতে পারেন কত নম্বর গেলাম আমাদের? ষষ্ঠ। 7ম নম্বর হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা আজকের জানাজার পর মারাত্মকভাবে ভয় পাবে। কেন ভয় পাবে? আপনি দেখবেন কোটি কোটি মানুষ এক বাক্যে বলতেছে ধ্বংস ইসরায়েল, ধ্বংস ইরান, আমেরিকা, ধ্বংস ইসরায়েল, ধ্বংস আমেরিকা, আমরা তোমাদের প্রতিশোধ নিব। এটা কিন্তু আমার আপনার কাছে কিছু না, কিন্তু ওদের বুকের ভিতর কাঁপন ধরাই ফেলতেছে এটা, যে ভাই রে ভাই, কোটি কোটি মানুষ কিভাবে খেপছে আমাদের প্রতি, সর্বনাশের কথা। এটা চাইলেই এটাকে ট্যাগেল দেওয়া যাবে না। সর্বশেষ 8ম যে বার্তাটা ইরান দিতে চাইলো, বা ইরান এটাকে কেন করলো, আমার কাছে যেটা মনে হচ্ছে ইরান আশঙ্কা বোধ করতেছিল যে এই কোটি কোটি মানুষের সমাগম হলে আমেরিকা বা ইসরায়েল যদি কোনোরকম কোনো একটা হামলা করে ফেলে, ভয়ঙ্কর হামলা, তাতে একসাথে অনেক মানুষের মৃত্যু হতে পারে, নিহত হতে পারে। কিন্তু আমি সারা পৃথিবীর মানুষকে যখন এখানে আনবো, তখন আর এটা তারা করবে না। তাদের ভিতরে যদি কোনো কুমতলব থাকেও, তারা এই বোম মানে কোনো একটা অকারেন্স করার চেষ্টা করবে না, এই জন্য যে সারা পৃথিবী তখন তাদের উপরে খেপে যাবে। এই জন্য তারা চুপচাপ দেখতেছে, কিন্তু বুকে জ্বালা, কিন্তু মুখে কিছু বলার মতো তাদের নাই। সর্বশেষ যে বার্তাটা আমি মনে করি, এই যে ইরান কিন্তু কূটনৈতিকভাবে সারা পৃথিবীতে বিজয় অর্জন করে ফেলছে আজকের দিনের পর থেকে।
আপনি বলতে পারেন যে ভাই কেন এই বিজয়? ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আব্বাস আরাকচি, তার আগের পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? ওনার নাম ছিল হুসাইন আমির। তার আগের পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? জাভেদ জারিফ। তার আগে পররাষ্ট্রমন্ত্রী না থাকলেও কূটনৈতিকভাবে পরিচিত ছিল আলী লারিজানি। তাদের প্রত্যেকের হিস্ট্রি যদি আপনি পড়েন, তারা সবাই ওয়েস্টার্ন ফিলোসফির উপর পড়াশোনা করা। আপনার হুসাইন আমির হচ্ছে পিএইচডি করা আয়ারের উপর, ইন্টারন্যাশনাল রিলেশনের উপর, এবং সে প্রচুর ওয়েস্টার্ন কালচারে সে মিস হয়েছে। তারা সবাই ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, ওয়েস্টার্ন কালচারে গিয়ে মিশেছে। তার মানে ইরান আগে থেকেই জানে যে তার একমাত্র শত্রু দেশকে আমেরিকা। ওই আমেরিকায় যারা পররাষ্ট্রনীতিতে থাকবে তাদেরকে আমেরিকায় পড়াশোনা করাইছে, আমেরিকায় ঘুরছে ফিরছে, আমেরিকার মানুষ কেমন, আমেরিকার মানুষের কোন কথা বলে কনভিন্স হবে, আমেরিকার মানুষের কালচার কেমন, তাদের কাছে কিভাবে দাবি আদায় করতে হয়, এটা তারা শিখে ফেলছে। আর আমেরিকার চিত্র যদি দেখেন, আমেরিকার পররাষ্ট্র ইয়াতে কারা আসছে, এই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পর আমেরিকার পররাষ্ট্র যে ডিপ্লোমেসি নীতি ছিল, এটা পৃথিবীতে সবচেয়ে পরাজয়ের নীতি হিসেবে ঘোষণা হয়েছে। আপনি জানেন এখন সারা পৃথিবীতে যে আমেরিকান অ্যাম্বাসিডারগুলো আছে, তার মধ্যে অর্ধেকের বেশিতে কোনো অ্যাম্বাসিডার নাই। এবং আমেরিকার অ্যাম্বাসিডারগুলো এখন এমনভাবে নিয়োগ দিচ্ছে, আপনার জানেন যে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জেরার্ড কুশনার, তার আন্তর্জাতিক রিলেশনে দিচ্ছে। তার বন্ধু, ব্যবসায়িক পার্টনার, নাম হচ্ছে আপনার স্টিভ উইটকফ, তাকে সে অ্যাম্বাসিডার বানিয়ে দিছে। তার মেয়ের মানে তার বড় ছেলের বান্ধবী, তার নাম হচ্ছে আপনার তার বড় ছেলের বান্ধবী, এই নামটা আমার এই মুহূর্তে মনে নাই, তাকে বলছে বাবা আমার বান্ধবী, ওকে গ্রিসের ইয়া বানাই দে, কি বলে অ্যাম্বাসিডার বানাই দে। ভাই, একটা দেশের অ্যাম্বাসিডার, রাষ্ট্রদূত, যে একটা প্রেসিডেন্টের মর্যাদার মতো তার একটা জ্ঞান বুদ্ধি থাকতে হয়। এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন একটা ইয়াও করছে, বলে একটা ক্লেম করছে তাদের কাছে, যে ভাই আপনারা যে বিভিন্ন আন্তর্জাতিক আলোচনার মধ্যে যে লোকগুলো পাঠাচ্ছেন অ্যাম্বাসিডার হিসেবে বা যারা আলোচনা করবে কূটনীতিক হিসেবে পাঠাচ্ছেন, তাদের সেই নলেজই নাই। একটা পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে গেছে, পরমাণু টেকনোলজি কীভাবে কাজ করে এটা তারা জানেই না। তখন ইউরোপের কূটনীতিকরা এটা ব্যাখ্যা করে বোঝাইতে হয়েছে, এবং তারা ক্লেম করছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ভাই এই ধরনের লোক পাঠায় না, আমরা লজ্জা পাই, তারা কথা বলতে পারে না, অথচ তাদেরকে আপনি কূটনীতিক হিসেবে পাঠিয়ে দিচ্ছেন। তার মানে আমেরিকার কূটনীতি যখন ক্ষয়ের দিকে চলে যাচ্ছে, ইরানের কূটনীতি তখন কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে, স্টার হয়ে যাচ্ছে, সারা পৃথিবী দখল করে ফেলতেছে। আমরা যেটা আশাবাদ ব্যক্ত করি বা আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এই আমেরিকার 4ই জুলাই আমেরিকার ইতিহাসে আমেরিকার আনুষ্ঠানিক সাম্রাজ্য পতনের একটা দিন হিসেবে ঘোষণা থাকবে। এটা হয়তো বা এরকম হতে পারে, এটা আমার একটা হাইপোথিসিস। আপনার মনে আছে কিনা যে কোনো এক সময় রোমান সাম্রাজ্য সারা পৃথিবীকে শাসন করছে তারা, তারপর আসলো উসমানীয় সাম্রাজ্য, সারা পৃথিবী তারা শাসন করলো, পতন হয়ে গেল। তারপর আসলো কি আপনার মঙ্গোলীয় সাম্রাজ্য, সারা পৃথিবী শাসন করলো, একটা ইস্যুতে পতন হয়ে গেল। তারপর আসলো কোন সাম্রাজ্য? ব্রিটিশ সাম্রাজ্য, আপনি জানেন প্রায় 200 বছর সারা পৃথিবী শাসন করলো, সুয়েজ খালের ইস্যুতে তাদের পতন হয়ে গেল। আমার ধারণা আমেরিকা এই ইরান ইস্যুতে এবং হরমুজ প্রণালী ইস্যুতে আমেরিকার সাম্রাজ্যের 4ই জুলাই পতন হয়ে গেল।